1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আড্ডা বাঙালি সংস্কৃতির একটা উজ্জ্বল চিহ্ন, আর সেই আড্ডা যদি বই নিয়ে হয় তাহলে তার কথাই নেই। সোমবারের আবার একটা নতুন সন্ধ্যাবেলা বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠানে চ্যানেল ওয়ানে তার নিজের লেখা বইগুলো নিয়ে আড্ডা দিতে চলে এসেছেন একজন প্রখ্যাত ব্যক্তিত্ব, দেবাশিস বিশ্বাস। দেবাশিস বিশ্বাস এভারেস্ট জয় করেছেন, পরের বছরই জয় করেছেন কাঞ্চনজঙ্ঘার মতো উজ্জ্বল সোনালী শৃঙ্গ। অর্জুন পুরস্কার নিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে। তেমনই একজন প্রথিতযশা ব্যক্তিত্ব দেবাশিস বিশ্বাস আজ চলে এসেছেন বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে। দেবাশিস বাবু, আপনাকে আমাদের অনেক নমস্কার, কৃতজ্ঞতা। নমস্কার। আপনি এই যে ভ্রমণ সাহিত্য, আরো আমি নির্দিষ্ট করে বলি হিমালয়কে নিয়ে লেখা যে সাহিত্য, সেটা বাংলা সাহিত্যের একটা অন্যতম শাখা বলা যায়। আমরা দেবতাত্মা হিমালয়ের কথা বলতে পারি, উমাপ্রসাদ মুখোপাধ্যায়, তারপরে আরো অনেক প্রথিতযশা লেখক আছেন। তো আপনি তো করে চলেছেন, শৃঙ্গ জয় করে চলেছেন একটার পর একটা। একটা সময় যখন আপনি এভারেস্ট জয় করলেন, আপনি আর বসন্তবাবু বোধহয়, তারপরে তো আপনাদের নিয়ে বাঙালির আলোড়ন। তো সেইটা নিয়ে লিখবেন, এটা মাথায় এলো কেন? আমি এর আগেও অনেকগুলো অভিযানে গেছিলাম, এরকম না যে প্রথম অভিযানই কিন্তু এভারেস্ট, তা না। না, সেটা তো হয় না। আমি অনেক আগে থেকেই প্রথম আমার অভিযান ভারতবর্ষের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কামেট। যদিও এই শৃঙ্গগুলো সবাই জানে না, কারণ এই খেলাটা তো একটা অন্যরকম খেলা। এই স্পোর্টসটা কমন ক্রিকেট ফুটবলের মতন না, যার জন্য নামগুলো অনেকেরই অচেনা। আমাদের ভারতবর্ষের সব থেকে উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা কেটু পড়ি ঠিকই, কিন্তু কেটু তো পাক অকুপাইড কাশ্মীর, সেখানে ভারতীয়দের প্রবেশাধিকার নেই। সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে নন্দা দেবী, আর থার্ড হাইয়েস্ট এই কামেট। তো আমার 1997 সালে কামেট দিয়ে আমার অভিযান শুরু। তার আগে আমি বেশ কিছু ট্রেকিং করেছিলাম। তাতে আমি যেটা করতাম, আমি চলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু পুরো ঘটনাটা লিখতাম। সেটা কতটা খুব ভালো সাহিত্যিক মাপের কিংবা কিছু সেটা জানি না, কিন্তু আমি পুরো ঘটনাটা লিখে রাখতাম। তো এভারেস্টেও তার মানে অন্যরকম কিছু হয়নি, সেই একই জিনিস। আমি ডায়েরি নিয়ে গিয়েছিলাম, পুরো লেখাটা লিখেছিলাম। ফিরে আসার পরে অনেকের কাছ থেকেই যখন বিভিন্ন রকম আবেদন আসলো যে লেখাটা চাই, তার থেকেও আগে কি হয়েছিল, আমি এভারেস্টে গিয়েছিলাম অন্যান্য অভিযানের মতনই। তো আমি ভাবিও নি যে এভারেস্ট আরোহণ হয়ে যাবে। এই 5 ফুট 5.5 ইঞ্চি চেহারা নিয়ে 29,028 ফিটের উপর গিয়ে দাঁড়িয়ে পড়বো, এটা তো মানে আমি মানে সুদূর স্বপ্নেও আমি ভাবিনি। তবে আমি ভেবেছিলাম যে হ্যাঁ, অন্যান্য শৃঙ্গে যেমন প্রচণ্ড মানে একটা আমার ডেডিকেশন থাকবে এবং আমি একদম শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, এখানেও তাই করব। আমার মানে ডেডিকেশন বলুন, ভালোবাসা বলুন, সেটা দিয়ে আমি মানে আমার যতটা মানে শেষ চেষ্টা সেটা করব। কিন্তু এভারেস্ট ক্লাইম্ব হয়তো আমার দ্বারা হবে না। যতদূর পারবো আমি যাব, যতটা হাইট পারবো উঠব। ফিরে এসে আর যা করব না কেন, পাহাড়ে যাওয়া ছেড়ে দেবো। এটা ছিল আমার মানে ইনিশিয়াল ভাবনা। তো আমি যখন গেছি তখন কিন্তু লিখে গেছি। টোটাল 57 দিন লেগেছিল এভারেস্ট অভিযানে, কলকাতা থেকে কলকাতা। এবং 57 দিন প্রতিদিন সকালবেলায় উঠে আগের দিনের পুরো লেখাটা লিখতাম, কিংবা কোনোদিন রাত্রিবেলায় পুরো লেখাটা লিখে তারপর ঘুমাতে যেতাম। কি করলেন, কি করছি, কি সমস্যা মুখোমুখি হলেন ইত্যাদি। আর পুঙ্খানুপুঙ্খ না লিখে রাখলে আমি তো আর সেই ট্যালেন্টেড লেখক না মনে রাখা যায় যে এত কিছু মনে রাখতে পারবো না। সেজন্য পুরো লেখাটাই লিখে এসেছিলাম। পরে আসার পর আরো ওটাকে পোক্তভাবে কখন করলাম, যখন দেখলাম যে প্রত্যেক জায়গায় যাচ্ছি, সবাই জানতে চাইছে যে আঙ্কেল কি খেতে, কাকু কোথায় শুতে। এমন একটা স্কুলে গেলাম, একটা মানে বাচ্চা তো প্রশ্নই করে ফেললো পটি কিভাবে করতে। মানে ভাবছে যখন আমি -15 ডিগ্রি -20 ডিগ্রি টেম্পারেচারের গল্প করছি, তো সেই সময় এই টয়লেট করা, পটি করা, মানে এটা একটা মানে ওর কাছে একটা মানে অসম্ভব একটা কাজ। তো যখন আমি দেখলাম যে আমাকে এত উত্তর দিতে হচ্ছে, কেননা সেই পুরো উত্তরগুলো একটা লেখালেখি। এভারেস্টে গেছেন কি ভারত সরকারের থেকে পারমিশন নিতে হয়েছিল? এভারেস্টে ভারত সরকার থেকে পারমিশন নিতে হয় না, কারণ এভারেস্টটা তো নেপালের মধ্যে। এভারেস্ট অ্যাকচুয়ালি নেপাল আর চীনের বর্ডারে। তো দুদিক দিয়ে আরোহণ হয়। যদি নেপালের দিক থেকে আরোহণ হয় তাহলে নেপাল সরকারের পারমিশন লাগে, আর চীনের দিক থেকে হলে ওই তিব্বত মাউন্টেনিং অ্যাসোসিয়েশন
চায়না মাউন্টেনিং অ্যাসোসিয়েশন, ওরা পারমিশন দেয়। তো এই পারমিশন আমাদের নেপাল সরকার থেকে নিয়েছিলাম। নিয়ে গিয়েছিলেন? নিয়ে, হ্যাঁ, ওখানে গিয়ে এটা পারমিশন 15-20 দিন আগে অ্যাপ্লাই করলে সমস্ত কিছু দিয়ে অনেকটা টাকা ফিস আছে, অনেক টাকা ফিস। তখন $10,000 আর ছিল। এভারেস্টে আপনি গিয়েছিলেন, আপনার সঙ্গে বসন্তবাবু ছিলেন? আমি আর বসন্ত সিংহ রায় দুজনে, আর আমাদের 2 শেরপা, দার্জিলিংয়ের 2 শেরপা, পেম্বা আর পাসাং, আমরা 4 জন মিলে এভারেস্টে গিয়েছিলাম। আমি বললাম 57 দিন সময় লেগেছিল। 57 দিনের খাবার, তারপর ইকুইপমেন্ট, সমস্ত কিছু অনেক বেশি, মানে অনেক লাগেজ। তো আমরা কি করি, সমস্ত লাগেজ হয় ইয়াক কিংবা ঘোড়া কিংবা পোর্টার, কোনো সময় হেলিকপ্টার করে বেস ক্যাম্পে গিয়ে ডাম্প করি। এবার বেস ক্যাম্প থেকে অল্প অল্প মাল উপরে ওঠে, আবার নেমে আসি। এটাকে বলে লোড ফেরি করা। তো এইরকম একটা প্রসেস। এটা একটা বড় জার্নি। মানে বললাম না 2 মাসের গল্প। তো সব একসঙ্গে পিঠে নিয়ে যাওয়া যায় না। পিঠে আমরা কতটা নিতে পারবো? 15 কিলো, 16 কিলো, 20 কিলো খুব বেশি হলে। তার বেশি, আর যত উপরে উঠবো তখন ওজন কম নিতে, মানে বেশি ওজন হবে। নিতে পারবো না। স্বাভাবিক ওজন কমে যায় পিঠে। আচ্ছা, আপনাদের কি অক্সিজেন সিলিন্ডার নিতে হয়েছিল সঙ্গে? অক্সিজেন সিলিন্ডার নিতে হয়েছিল। অক্সিজেন সিলিন্ডার আমরা নিয়েছিলাম ৭,৫০০ মিটার তার উপরে। তার নিচে অক্সিজেন সিলিন্ডার যদি ব্যবহার করি তার মধ্যে তো ক্যারি করতে হবে। একেকটা অক্সিজেন সিলিন্ডার 4 লিটার। 4 লিটার অক্সিজেন থাকে তার মধ্যে। প্রায় 4 কিলো ওজন সেই সিলিন্ডারটার। এবার আমি যতগুলো সিলিন্ডার নেব ততগুলো 4 কিলো ওজন আমাকে ক্যারি করতে হবে। সেজন্য আমরা যতটা পারি কম অক্সিজেন ব্যবহার করার চেষ্টা করি। আচ্ছা, আপনার বই থেকে যদি একটু পড়ে শোনান, কত ধরনের বাংলা বই যে তৈরি হয়, বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে আমরা সব ধরনের বইয়েরই একটু করে স্বাদ নেওয়ার চেষ্টা করি। দেবাশিস বাবু যদি তাঁর লেখা বই থেকে তাঁর রচনা শৈলীটা কেমন একটু আমাদের পড়ে শোনান। হ্যাঁ, যেমন এই যে আমি প্রথমে যখন বলছি কোথা থেকে যে শুরু করি, মানে আসলে এত বড় একটা গল্প। হ্যাঁ, ঘনাদা হলে বলতেন আমি তখন যেন কোথায়, আর শিশির গৌর খেই ধরিয়ে দিত কামচাটকা, না না লেক টিটি কাকা। না, ঘনাদা নিজেই হয়তো চেতনায় ফিরে বলতেন আমি তখন পিক 15-এর মাথায় আগের বার ফেলে আসা টুপিটা খুঁজে বেড়াচ্ছি। পিক 15 হচ্ছে এভারেস্টের তখনকার দিনের নাম ছিল, পিক 15। তো তারপর আমি লিখছি আমি খুঁজছি শব্দ যা দিয়ে বর্ণনা করতে পারি আমার ওই কয়েকদিনের অভিজ্ঞতাগুলো। শব্দের বদলে ভিড় করে আসে কেবল রং, অজস্র সাদা, কালো, নীল, সবুজ, হলুদ, কমলা, ধূসর ছবি। কোন ছবিটা আগে দেখাই? আদিগন্ত সাদা, শুধু সাদা, কারণ যতদূর দেখছি শুধু বরফ আর বরফ। বরফ দিনের ছবি, না লাল নীল সবুজের মেলা বসানো বেস ক্যাম্প। তো এইবার বলতে বলতে আমি বলছি যে যখন আমি লিখছি তখন দেখছি যে না, কাজটা আদপে একেবারেই সরল নয়। এভারেস্ট জয়ের কথা লেখার থেকে আরেকবার এভারেস্ট যাওয়া বোধহয় সহজ। বেশ, এরকমই আকর্ষণীয় আরো অনেক কথা বাকি রয়ে গেছে। আমাদের সঙ্গে আছেন প্রথম বাঙালি এভারেস্ট জয়ী দেবাশিস বিশ্বাস। উনি আর বসন্তবাবু একসঙ্গে জয় করেছিলেন। ফিরে এসে তাই নিয়ে বই লিখেছেন। বই লিখেছেন কাঞ্চনজঙ্ঘা বিজয় নিয়ে, আরো অনেক কিছু, অনেক বই উনি লিখেছেন। ওর বইগুলো যারা পাহাড় বিষয়ে আগ্রহী, এমনকি ভ্রমণ পিপাসু মানুষ, তারা খুব আদরে সংগ্রহ করেন। কেউ যাবেন না। ফিরে আসছি, আরো অনেক কথাবার্তা বাকি রয়ে গেল দেবাশিস বিশ্বাসের সঙ্গে।